প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী হাওরে, এবং আমি দাঁড়িয়ে আছি একটি রাতাবড় ধান ক্ষেতের মধ্যে। এই অঞ্চলে বেশ প্রসিদ্ধ এবং সুনাম রয়েছে রাতাবড় ধানের। বলা যেতে পারে যে সারা দেশ জুড়েই এই ধানের চালের ভিন্ন রকম একটা চাহিদা রয়েছে। নানান রকম পুষ্টিগুণে সমৃদ্ধ এবং ঔষধি গুণাগুণ সম্পন্ন এই চালটি। যদিও মূল্যটা একটু বেশি হয়ে থাকে, কিন্তু তারপরেও সকলের এত চাহিদার কথা বিবেচনা করে এই ধানটি এখনও এই অঞ্চলের চাষি ভাইরা রোপণ করে যাচ্ছেন। আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব এবং জানাবার চেষ্টা করব রাতাবড় সম্পর্কিত নানান রকম তথ্যগুলো। আমাদের সাথেই থাকুন। সোহেল ভাই, এই যে আপনাদের রাতাবড় ধান যে জিআই পণ্যের স্বীকৃতি পেল, এই ধানটা কি আপনি তো এখন বর্তমানে চাষ করছেন, তাই না? আমি এখন করতেছি। আচ্ছা, কত বছর ধরে করছেন? আমি প্রায় 10 বছর বড় করতেছি। আগে বাপ দাদা আগে হতেন আর কি। আপনার বাপ দাদার আমল থেকে কি আসছে এই ধানটা? আচ্ছা, তো আপনার বাপ দাদাকে যখন ছোটবেলায় এই ধান চাষ করতে দেখছেন, তখন তারা যেভাবে করতো ওই একই পদ্ধতিতে কি আপনারা এখনো করতেছেন? 20টা একই পদ্ধতিতে করি আর কি। আচ্ছা, নিজেরা মারায়। আপনার কতটুকু জমি আছে? লাতা ধান ফসি, লাতা বুড়া ফসি আমি 16%। এই বছর আচ্ছা, আমি বছর করি। আর কোন ধান করছেন? আর হচ্ছে 92 ধান আছে, 1 একর 108, ওই হীরা 88, 28। এই যে রাতাবড় যে করলেন, আপনার কেমন কি ফলন পাবেন বলেন তো? লাতা বুড়া হইতে পারে? লাতা বুড়া এমনি ফলন ভালোই, কোনো ফুক সুক ধরে না আর কি। খরচ কম, কিন্তু ফলন একটু কম হইলো, মানে ধানের লাভটা বেশি, মানে 120 টাকা কেজি চাল বেচন যাব ফুলা চাল। ও আচ্ছা, এই কারণে কি আপনাদের যে খরচাপাতি হয় ওটা পোষায়া যায়, তাই তো? তো এই যে ঠিক মানে কোন মাসে আপনারা এই ধানটা ঘরে তোলেন? এটা প্রায় আর বৈশাখ মাসের আগেই লাগে ঘরে, প্রায় বৈশাখ মাস পয়লা বৈশাখের আগেই লাগে। আচ্ছা, তো ধানটা যখন কাটবেন তখন কি জমিতেই মাড়াই করেন, নাকি ধানটা মাঠ থেকে কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেখানে যে উঠোনে বা অন্য কোনো জায়গায় আপনারা ধানটা মাড়াই করেন? জমিতে কাটতে তারপরে গলা ফরি মাঠের মধ্যে, কলা নেট আছে, নেট বিছায়া তারপরে আলাদা জায়গা করি। আচ্ছা, সেখানে মাড়াই করলেন। মাড়াই করার পরে তারপরে কি করেন? কখনো কি এমন হয় যে মাড়াই করার পরে কাঁচা ধান বিক্রি করে দিচ্ছেন? না, শুকায় চাল মারাই লাভবান বেশি আর কি। চাল বিক্রি করে লাভবান বেশি হয়। 2000 টাকা মন বেচন যায় এই ধান শুকায়া, কিন্তু চাল মারাইলে প্রায় 130 টাকা কেজি করে লেগুলা বেচতারি। তাতে আপনার কষ্ট হয় না বেশি? চালটা যে বের করতে হয়, মাড়াই করতে হয় ধান থেকে, একটু কষ্ট হইবই। আচ্ছা, এই জন্য টাকাটাও একটু বেশি পাচ্ছেন, তাই না? তাহলে ভাইয়া, আপনার এই যে এবছর যে আপনি জমির কথা বললেন, তাতে অনুমান করে কি বলতে পারেন যে এত মন বা এত মন পাইতে পারি? হ্যাঁ, প্রায় 6 মন ধান পাই। কোনো রকম পরামর্শ যদি দরকার হয়, সেটা কি আপনারা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পাচ্ছেন? কৃষি কর্মকর্তা কি ধরনের পরামর্শগুলো পান? সারের দিয়ে ওষুধপত্র কৃষি অফিসারের সাথে বুঝে, মানে আচ্ছা, কতটুকু কীটনাশক দিতে হবে, কতটুকু সার দিতে হবে, এই পরামর্শ কৃষি অফিসার আপনাদেরকে দিচ্ছেন। আমি শুনলাম খুব বেশি সার নাকি রাতাবড়তে দিতে হয় না? রাতাবড়ত বেশি সার লাগে না, সার লাগে হাইব্রিড ধানের মধ্যে। আচ্ছা, কীটনাশকের কথা যদি বলি, রাতাবড়র কি খুব বেশি, ধানের কি খুব বেশি রোগবালাই হয়? রাতাবড়া লোকবালা এটা লোকে ধরে না। আর আপনারা কি সিজনে একবারই রাতাবড় চাষ করতে পারেন? একবারই করি আমরা তো। জমিতে অন্য কোনো সময় হয়? অন্য সিজনে আমরা হতে না, হানি আয় পড়বে না। ভাইয়া, রাতাবড়টা কোন সময় হয়? হয়তো বছরের মনে করেন এই ফুস মাস লাগাইলে, মানে চৈত মাস পচে না, ওখানে দেয় নি তার। আপনি কি শুধুমাত্র কৃষির সাথে জড়িত আছেন, নাকি আপনার পরিবারের অন্য যারা সদস্য আছেন তারাও কেউ কৃষি কাজ করছেন? আমি বর্তমানে কৃষি কাজে জড়িত না, আমার ভাই আছে, সবাই চাকরিজীবী। ও আচ্ছা, বাড়িতে আর কে কে আছেন আপনার পরিবারে? পরিবারে 2 ভাই আছে, আর 3 বোন আছে, আর আমি। ও, আপনার বউ বাচ্চা? বউ বাচ্চা 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তারা কি ছেলেমেয়েরা কি পড়াশোনা করে? পড়াশোনা করতে আছে, একজন হাফেজি, টেস্ট পারা হচ্ছে মুস্ত। আচ্ছা, আপনার সাথে অনেক কথা হলো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারাও ভালো থাকেন। দর্শক
দর্শক, আমার সঙ্গে একজন রাতাবড় চাষি আছেন যার নাম মোহাম্মদ বাচ্চু। চলুন কথা বলি তার সঙ্গে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে রাস্তার পাশে আমরা দেখছি রাতাবড় ধান আপনারা শুকোতে দিয়েছেন, সিজনের সময়টাতে কি এভাবে রাতাবড় ধান আপনারা শুকোতে দেন? জি 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 সে জানি, এটা এখন বর্তমানে এটা নতুন ধান। আচ্ছা, এই ধানটা কবে কেটেছেন? এটা কাটিছি গতকালকে কেটেছেন। জি। আমি না এখানে আসার পরে একটা পোলাওয়ের চালের যে ঘ্রাণটা, আমি সেই ঘ্রাণটা পাচ্ছি। এই ঘ্রাণটাই কি রাতাবড়র বিশেষ জি বৈশিষ্ট্য? জি জি রাতা ধানের থেকে এই গ্রানটা বাইরে। আচ্ছা, এই যে এই ধানগুলো এরকম কতদিন শুকাবেন এখানে রেখে? এই এখানে লাগে 2 লোড বা 3 লোড রোজ যদি করা থাকে তাহলে 2 রেতেই হয়, আর নাহলে 3টা রোজ লাগে। আপনার কতটুকু জমিতে রাতাবড় চাষ করেছেন? এখানে 10 একর। 10 একরের মধ্যে। তাহলে আনুমানিক কি পরিমাণ ধান আপনি পাবেন? 10 একর এবছর মানে এই সিজনে? আনুমানিক এই একরে ধরেন 40 বা 45 মন হবে। মন? জি। একটু আমি ধরে যদি দেখি, তাহলে এই যে দানাগুলো দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট, এবং ধানের মাথার উপরে এই যে এই জিনিসটা কি, এটা এই যে এটা হলো উলটা এখনো আছে, জি, তাই জি, না? জি, জি, এটা থাকবে। এই ধানগুলো কি এরকমই হয়? জি। এবং দর্শক আপনারা দেখুন যে ধানের দানাগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুব বেশি লম্বাও না, আবার একদম ছোটও না, আর হচ্ছে খুব বাদামি রং, খুব সুন্দর দেখতে। আর প্রত্যেকটি ধানের ভেতরে মনে হচ্ছে যে একদম চালে পরিপূর্ণ। জি 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 চালের আচ্ছা, পরিপূর্ণ। এই যে আমরা বললে আমি একটু মধ্যে দেখাতে পারি। এই দেখেন চাল হয়ে গেছে। হ্যাঁ, আরো পরিষ্কার হবে, মিশিংয়ে ফেসাব দিলে আরো পরিষ্কার হবে। এই ধানটার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ, খুব মিষ্টি একটা, আমরা যে সুগন্ধি চালগুলো ব্যবহার করি পোলাওয়ের জন্য বা বিরিয়ানি রান্না করার জন্য, সেরকম সুগন্ধি চালের মতো একটা সুন্দর ঘ্রাণ আছে। এবং বিশেষ করে আমার খুব ভালো লাগলো ধানের রংটা এবং সাইজটা, আকার আকৃতি খুবই সুন্দর, খুবই সুন্দর দেখতে। আপনি কি প্রত্যেক বছরই এই পরিমাণে জমি চাষ জি করছেন? জি এই রাতাবড়? তো কোনো বছর একটু কম একটু বেশি এভাবে করালে হয় আর আচ্ছা, কি। তাহলে এগুলো পরবর্তীতে আপনি বিক্রি করে ফেলবেন? নিজেরা খাওয়ার জন্য কি আসেন? খাই নিজেরা নিজেরও খাওয়ার জন্য খাই। ব্যবহার করেন? জি 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 আচ্ছা, বাড়িতে কে আছে আপনার? বাড়িতে পোলা আছে, হ্যাঁ হ্যাঁ। 2 জন 4 জন, হ্যাঁ। 2 ছেলে 2 মেয়ে, ও আর আমরা 2 জন। আপনি কি নিজেই কাজ করেন মাঠে, নাকি জি, জি, পরিবারে মিটে- আর কেউ করে? মাঠে তো মনে হলো না, আরো এই কামলা পরিবারে ইয়ে কেউ তো- করে? না যা আচ্ছা পরিবারে কেউ আচ্ছা করে না, আমি আচ্ছা, এই তাহলে তো দেখেন এবার- এখন এই চালটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, খুবই সুন্দর একটা ঘ্রাণ। এবং হঠাৎ করে কেউ যদি এই চালের ঘ্রাণটা নেয়, মনে হবে যে পোলাওয়ের চালের ঘ্রাণ, অনেক চিনতে পারবেন না অনেকে। দর্শক, হঠাৎ করে আমরা যারা আছি, আমরা যদি এই চালটি দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে এটা পোলাওয়ের চাল, কারণ ঘ্রাণ, আকার, আকৃতি, রং সবই একদম পোলাওয়ের যে চালটা আমরা ব্যবহার করি পোলাও রান্না করার জন্য, একদম সেরকমই। তো আপনার কাছ থেকে অনেকগুলো কথা আমরা জানলাম, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি বিলের মধ্যে দাঁড়িয়ে আছি, এবং দুদিকে যত দূর চোখ যাচ্ছে, বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ধান খেতই চোখে পড়ছে। আমার সাথে ধান চাষি ভাইয়েরা আছেন, চলুন কথা বলি তাদের সঙ্গে। ভাইয়েরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওদিক থেকে একটু জানবো। ভাই, আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ রাসেল। আপনার নাম? মোহাম্মদ আকাশ। আর ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ওবাইদুল। আচ্ছা, একটু যদি ওই পাশে ভাইয়ের কাছেই জানতে চাই, কত বছর ধরে ধান চাষের সাথে আপনি জড়িত আছেন? প্রায় 20 বছর যাবত। এবছর কত বিঘা বা কতটুকু জমিতে আপনি ধান চাষ করেছেন? আমরা 2 একর জমি চাষ করেছি এবার। 2 একর জি, আমি জমিতে ব্যক্তিগতভাবে। কি ধরনের ধান সেগুলো? এই যে রাতাবুড়ো, অন্য ধান আছে। আচ্ছা, গত বছরে কি রাতাবড় চাষ হ্যাঁ, করেছিলেন? গত বছর রাতাবুড়ো চাষ করেছি। এই বছর আনুমানিক কতটুকু রাতাবড় চাষ করেছেন বলতে পারবেন? 40 থেকে 50% জায়গার মতো হবে। আচ্ছা, কতটুকু ফলন হতে পারে আমি যদি মন হিসাব করি? মন হিসাব করলে আমরা একরে প্রায় 40 থেকে 50 মনের মতো হবে। 50 মনের মতো। হবে, হ্যাঁ। তো এই যে এখন তো দেখছি যে ধানগুলো প্রায় পেকে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই ধানগুলো তো আগেই পেকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের কাটার সময়টা কখন? 10 থেকে 11 দিনের মধ্যেই কেটে ফেলবেন? আচ্ছা, এই ভাইয়ের কাছে একটু জানবো। ভাইয়া, আপনি কতটুকু জমিতে রাতাবড় চাষ করেছেন? আমি 1 একর রাতা চাষ করেছি, আর আচ্ছা। 9 একর ধান করেছি, আর বুড়ো এবং হচ্ছে শক্তি 2 এবং হচ্ছে মাহিকু 7। এই যে অনেকে তো বলছে যে রাতাবড়তে লাভ বেশি হয়, মানে খরচ কম হয়, সেই তুলনায় আপনাদের যখন বিক্রি করতে যান তখন দামটা অনেক বেশি হয়। তো জি। আপনারা তো চাইলে আরো বেশি করে জমিতে রাতাবড় চাষ করতে পারেন, জি। সে ব্যাপারে কি কিছু ভাবছেন? যে এটা আমরা করার একটা চিন্তা ভাবনা আছে, মানে আরো আমরা জমি এটা বাড়ানোর জন্য।
বাহ, খুব ভালো। ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি কতদিন ধরে ধান চাষের সাথে আছেন? তো 12 থেকে 13 বছর। 12 থেকে 13 বছর, মানে আপনার তো এখনই বয়স কম, একদম কি এতটুকুই। কম বয়স থেকে? এই তো ছোট থেকে। আচ্ছা, আপনার কতটুকু জমিতে কি কি ধরনের ধান এবছর চাষ করেছেন? ধান আপনার প্রায় 10 একর জমির ভিতরে আপনার চাষ করছি 2 জাতের, কি কি জাত? যে 29, 108 আর তুমি তো করছো 102। 102। এগুলো কি একটু উচ্চ ফলনশীল? উচ্চ ফলনশীল আপনার এই যেগুলো কিছু একটু আগে লাগে একটু পরে লাগে, এটা মানে সিস্টেমের জন্য করা হয়েছে আর কি। যে আচ্ছা, সাধারণত যেটা হয় যে রাতাবোরো, যদি আমরা রাতাবোরোর কথা বলি তাহলে তো রাতাবোরোর ধানটা একটু কম হয় কিন্তু ধানের দামটা দাম বেশি অনেক থাকে। বেশি। কিন্তু আপনি যে জাতগুলো লাগিয়েছেন ওগুলো কি ধানটা একটু বেশি হয়? দামটা অনেক বেশি হয়, লাতার থেকে অনেক বেশি হয়, রাতার প্রায় থেকে অনেক অর্ধেক বেশি বেশি হয়। হয়। কিন্তু চালের মূল্যটা কি? চালের কিরকম মূল্যটা কি? এটার থেকে দাম কম। আচ্ছা, তো সেক্ষেত্রে ওটাতে তো অনেক বেশি সার বা অন্যান্য জিনিসগুলো বেশি দিতে হচ্ছে, সার কীটনাশক কি রাতার থেকে বেশি দিতে হয়? অনেক বেশি দিতে হয়, কারণ রাতা আচ্ছা। তো আমাদের দেশীয় ধান, এটাতে অনেক কিছুই কম লাগে। তো তাহলে আপনারা তো চাইলে বেশি বেশি করে রাতা চাষ করতে পারেন, রাতা বড় কেন বেশি করে চাষ করছেন না? এটা যে করছেন এটা আমাদের জমি না, মানানসই না। অনেক জমিতে সঠিকভাবে এটা পালন মানে জমিটা উপযুক্ত হতে হবে। উপযুক্ত হবে, লাতার জন্য উপযুক্ত হবে। আচ্ছা আচ্ছা, রাতার জন্য উপযুক্ত হতে হবে, মানে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি আমরা বলতে পারি যে এই জমিটা রাতা ধান চাষের জন্য উপযুক্ত। এইটা উপযুক্ত। আচ্ছা। আবার এইটার পরিবর্তে যদি আপনি একটু গাঢ় ক্ষেত দেন তাহলে উপযুক্ত হবে না, আচ্ছা, মানে আরো উচ্চতা লাগবে অথবা নষ্ট জমি লাগবে। কৃষি যারা কর্মকর্তা আছেন তারা তো নানান রকম পরামর্শ আপনাদেরকে দিচ্ছেন যে কোন জমিতে আপনারা রাতা বা কোন ধরনের ধানগুলো কোন কোন জমিতে আপনারা চাষ করতে পারেন। জি জি। ও, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে যে ভবিষ্যতে কোথাও রাতা চাষ করবেন? লাতা তো আপনার এই যে ওনাদের পরামর্শতে আর আমাদের নিজস্ব পরামর্শতে আপনার এই উচ্চতা জায়গাতে অথবা যে জমিগুলিতে শক্তি কম এগুলিতে চাষ করতে হবে, আর যে শক্তিশালী ক্ষেতে চাষ করা যাবে না। আচ্ছা, যে তো তাতে শক্তিশালী কি ক্ষেতে চাষ সমস্যা করলে হয়? মনে করেন যে আপনার ফলন ভালো হইলেও খারাপ হবে, কারণ এইভাবে পড়ে যাবে অথবা ধানে ছাল আসবে না অথবা নষ্ট হয়ে যাবে কোনো একটা কারণবশত হইবে, কারণ ওইগুলোতে শক্তি বেশি আর এগুলোতে শক্তি কম। ভাইয়া, আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সব সময়। দর্শক, আমাদের সঙ্গে আছেন নিকলী উপজেলার কৃষি অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সামাদ। স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকেও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, এই অঞ্চলের কৃষি নিয়ে একটু কথা বলতে চাই। কৃষির সম্প্রসারণ কেমন হচ্ছে বা এখানকার যারা কৃষকরা আছেন তারা আপনাদের দ্বারা কিভাবে উপকৃত হচ্ছেন? যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষককে নিয়ে কাজ করে থাকি। ওনাদেরকে আমরা কৃষি বিষয়ে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, নতুন জাত সম্প্রসারণ, নতুন ফসল নিয়ে ওনাদের সাথে কাজ করে থাকি, ফসলের রোগ পোকামাকড় এগুলো যেন সহজে দমন করা যায় এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এছাড়া নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কৃষককে পরামর্শ দিই, ওনাদের পাশে সবসময় থাকার চেষ্টা আচ্ছা, করি। সিজনের একটা লম্বা সময় কিন্তু পানির নিচে ডুবে থাকে এই হাওড় অঞ্চল। সেই সময় আমাদের যারা কৃষক ভাইরা আছেন তারা কি করেন আসলে? যারা চাষাবাদ করেন, যারা প্রকৃত কৃষক, তারা বর্ষা সিজনে সাধারণত অলস সময় পার করেন। অনেকেই আছেন যারা মাছ ধরার পেশায় চলে যান। আচ্ছা। কেউ আছেন এই নিকলী ছেড়ে আমাদের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, তারপরে চট্টগ্রাম এইসব এলাকায় ওনারা শ্রমিক হিসেবে কাজ করেন। ভাইয়া, নিকলী হাওড়ে দুদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু ধান আর ধান, ধান ছাড়া কি এই অঞ্চলে আর কিছু হয়? হ্যাঁ, এখানে আমাদের প্রধান ফসল ধান। এছাড়া আমাদের একটা অনেক পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়। প্রায় 3500 হেক্টর জমিতে আমাদের নিকলীতে এবার ভুট্টার আবাদ হয়েছে। পরবর্তী ফসল হচ্ছে এখানে মিষ্টি আলু, তারপরে বাদাম, আবার হচ্ছে আলু, এরকম আছে আমাদের। সবজি প্রচুর পরিমাণে জমিতে সবজি আবাদ হচ্ছে। সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়া, এখানে প্রচুর পরিমাণে আবাদ হয়। তারপরে ক্ষীরা আবাদ হয় প্রচুর পরিমাণ জমিতে। মরিচের আবাদ আছে আমাদের প্রায় 250 হেক্টর জমিতে। এছাড়া অন্য অনেক ধরনের ফসলই জমিতে চাষ হচ্ছে আমাদের। ভাইয়া, এদিকে তো অনেক রকমের ধান হয়, তো কিছু ধানের জাত সম্পর্কে আমাদেরকে একটু বলা যাবে? আমাদের সাধারণত বেশিরভাগ জমিতে উফশী ধান, উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়। উচ্চ ফলনশীল ধানের মধ্যে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে বৃদান 89, বৃদান 92,
এগুলো একটু লম্বা জীবনকালীন ধান। এছাড়া আছে বৃদান 88, বৃদান 96, বৃদান 100, বৃদান 102 এবং এখানে বৃদান 108ও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে চাষ হয়েছে। এছাড়া আমাদের এখানে কিছু স্থানীয় জাত চাষ হয়। স্থানীয় জাতের মধ্যে রাতা বুড়ো, টেপা বুড়ো এরকম জাত চাষ হচ্ছে। ভাইয়া এই যে দুটো জাত রাতা বড়ো এবং ট্যাপা বড়ো, এই দুটো জাতের বৈশিষ্ট্য কি? রাতা এবং টেপা বুড়ো দুটাই আমাদের স্থানীয় জাত। তো আমরা যদি পুষ্টিগুণের কথা বিবেচনা করি তাহলে রাতা বুড়ো চালে আঁশের পরিমাণ বেশি, তো এই জন্য এটা ক্যান্সার প্রতিরোধী একটা খাবার। এছাড়া এটা সুগন্ধি চাল এবং এটা ভাত হিসেবে খাওয়া হয়। আমরা জানি যে সুগন্ধি চাল সাধারণত পোলাও হিসেবে খাওয়া হয়, কিন্তু এটা ভাত হিসেবে খাওয়া হয়। এছাড়া এটা স্বল্প জীবনকালীন, 140 দিনে এই ধানটা পেকে যায়। এটা বুড়ো সিজনে চাষ হয়। বুড়ো সিজনে চাষ হওয়ার কারণে আমরা অনেক জাত, যে আমাদের উচ্চ ফলনশীল জাত, হাইব্রিড জাত, শীত সহ্য করতে পারে না, কিন্তু এটা আগাম হিসেবে রোপণ করা যায় এবং শীতের কোনো প্রভাব এটার আবাদে পড়ে না। মূল্য কিরকম, মানে রাতা বড়ো বা ট্যাপা বড়ো চালের কেজি কত করে? রাতা বুড়ো চাল এটা 140 থেকে 180 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, আমি যদি চাষাবাদের সময়কার কথা বলি তাহলে কি অনেক বেশি খরচ হচ্ছে? যেহেতু হাইব্রিড বা অন্যান্য ধানের চাষগুলো করতে যেরকম খরচ হয়, এই ধান লাগাতেও কি তেমনই খরচ হয়? এটা হাইব্রিড বা আমাদের উচ্চ ফলনশীল যে ধানগুলো আছে সেটার থেকে এটার উৎপাদন খরচ অনেক কম। এটা স্থানীয় জাতের ধান, শুধুমাত্র আমরা রোপণের খরচ, আগাছা নিয়ন্ত্রণ আর হচ্ছে যদি প্রয়োজন হয় অল্প পরিমাণ সার দিলেই, না হলে প্রাকৃতিকভাবে এটা ভালো ফলন দেয়। ভাইয়া তাহলে তো এটাকে নিরাপদ খাদ্য তালিকায় রাখা যাচ্ছে? জি, হাওড়ে উৎপাদিত সকল ধানই নিরাপদ খাদ্য তালিকায় রাখা যায়। তার মধ্যে আমাদের এই রাতা বুড়ো চালটা আরো অগ্রগামী নিরাপদ খাদ্য হিসেবে। পরিবেশের জন্য হুমকি স্বরূপ নয়? হ্যাঁ, এটাও বলা যায় যে পরিবেশের জন্য এটা হুমকি স্বরূপ নয়। আচ্ছা, নিকলি হাওড়ে কতটুকু জমিতে রাতা বড়ো বা ট্যাপা বড়ো উৎপাদিত হচ্ছে? আমাদের নিকলি উপজেলা নিকলি হাওড়ে রাতা বুড়ো বেশি চাষ হয়, প্রায় 155 হেক্টর জমিতে রাতা বুড়ো হচ্ছে এবছর চাষ হয়েছে। আর ট্যাপা বড়ো? ট্যাপা বুড়ো কম, 10 হেক্টর। ভাই আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে রাতা বড়োকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু শুনবো। আমাদের গত 2025 সালে 30 এপ্রিল রাতা বুড়ো চালকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এতে হয়েছে কি যে আমাদের রাতা বুড়োর চাহিদা সারা দেশে বেড়ে গেছে, প্রচার এখন বেশি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যারা রাতা বুড়ো চাষি ছিল, এই জিআই পণ্য হিসেবে ঘোষণার পর থেকে গত বছর থেকে এবছর আবাদের পরিমাণ বেড়ে গেছে। তো ইনশাল্লাহ এই জিআই পণ্য এটা আমাদের ঐতিহ্য এবং এই জিআই পণ্য হিসেবে ঘোষণার পর থেকে যেহেতু আবাদ এরিয়া বাড়ছে, এই রাতা বুড়ো চাষ করে আমাদের কৃষকরা অন্যান্য বছর থেকে ভবিষ্যতে আরো বেশি লাভবান হবে। আচ্ছা, আপনারা কোনো রকম পরামর্শ বা তাদেরকে উৎসাহিত করেন কিনা রাতা বুড়ো বা ট্যাপা বুড়ো বেশি চাষ করার জন্য? আসলে এটা স্থানীয় জাত, সবাইকে উৎসাহ দিয়ে হয় না। যারা আগ্রহী তাদেরকেই বলি যে আপনি যতটুকু আবাদ করেছেন আর একটু সম্প্রসারণ করেন, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দীপ্ত টিভি এবং দীপ্ত কৃষি পুরো টিমকে। আমি আমাদের এই উপজেলা কৃষি অফিস এবং নিকলি উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, কৃষি প্রধান বাংলাদেশের মানুষের এখনও অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে শুধুমাত্র কৃষি কাজ করে। কৃষি যেন আমাদের হৃদয়ের সাথে, মনের সাথে জড়িয়ে আছে। আর আমাদের মন যেমন নরম, ঠিক তেমনি এই বাংলাদেশের মাটিও অনেক বেশি নরম এবং উর্বর। আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি এই অঞ্চলের ধান চাষের নানান রকম চিত্রগুলো, বিশেষ করে রাতা বড়ো ধানগুলো কিভাবে চাষ করা হয়, কিভাবে আমাদের চাষি ভাইরা শুকিয়ে তারপরে ধান মাড়াই করেন, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, নানান রকম তথ্য দেবার চেষ্টা করেছি। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।